নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখক তারাপদ রায়ের লেখা একটি দারুণ মজার গল্প পাঠ করব। আজ যেই হাসির গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম পটল লালের বিপদ। দারুণ মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক লেখক তারাপদ রায়ের লেখা দারুণ একটি হাসির গল্প, পটল লালের বিপদ। পটল লাল হলেন নৃত্য পটীয়সী প্রাক্তন ক্যাবারে সুন্দরী মিস জুলেখার স্বামী। পটললাল সম্পর্কে যারা একেবারেই ওয়াকিবহাল নন, অর্থাৎ আমার দুর্ভাগ্যবশত ইতিপূর্বে পটললালকে নিয়ে লেখা আমার কোনো কাহিনী যারা কখনো পড়েননি, তাদের অবগতির জন্য ওই পূর্ব কথা। ইংরেজিতে একটি কথা আছে, নো বিজনেস লাইক শো বিজনেস। পটললাল হলেন এই শো বিজনেসের লোক। যাত্রা, থিয়েটার, সিনেমার বিভিন্ন অলিন্দে তার দীর্ঘদিনের মসৃণ যাতায়াত। যদিও পটললাল এ লাইনের পুরনো লোক, তার স্ত্রী মিস জুলেখার সুবাদেই আজকাল তিনি করে কমে খাচ্ছেন। তাকে অনেকে মিস্টার পটললাল কিংবা পটলবাবু না বলে মিস্টার জুলেখা বলে থাকে। মিস জুলেখা, যাঁর অভিনয়পূর্ব জীবনের নাম ছিল শ্রীমতী লেখা ভট্টাচার্য, যাত্রা থিয়েটার ব্যাপারে বিশেষ আবেদনময়ী নাচিয়ে। কোনো কোনো নাটক বা পালা শুধুমাত্র মিস জুলেখার মোহময়ী নৃত্যের আকর্ষণেই অনেক দর্শক দেখতে আসতেন। সম্প্রতি বিশেষ স্পেশাল শো ছাড়া জুলেখা নাচেন না। মিস জুলেখা একটু স্থূলাঙ্গিনী হয়ে গিয়েছেন, তার নাচের আর তেমন কদর নেই। তাছাড়া কিছুক্ষণ নাচলেই তিনি হাঁপিয়ে পড়েন। কিছুদিন হলো শ্রীযুক্ত পটললালকেই সংসার চালাতে হচ্ছে। মিস জুলেখার পরিচয়টা কাজে লাগছে। পটললাল পারেন না এমন কোনো কাজ নেই, সেই সঙ্গে তার অল্প স্বল্প চুরিবিদ্যা আয়ত্তে আছে, কিঞ্চিৎ হাতটানো রয়েছে। সম্প্রতি তিনি টলিউডে একটি সিনেমার সহকারী পরিচালক। এই সহকারী পরিচালক হওয়ার জন্যে কী যোগ্যতা প্রয়োজন, বেতনাদি কী রকম এবং কী কাজ একজন সহপরিচালকের, সেটা কেউ জানে না। পটললালও জানেন না। মাঝে মধ্যে 200 টাকা প্রযোজকের তরফ থেকে তিনি পান, কিন্তু আয়টা ভালো নয়, নিয়মিতও নয়। তদুপরি কাজের প্রকৃতিটাও নির্দিষ্ট নয়। সহকারী পরিচালক হিসেবে তাকে চিত্র পরিচালনা ছাড়া আর সবই করতে হয়। আজকাল স্টুডিওতে বিয়েবাড়ি কিংবা ধর্মস্থানের মতো খুব জুতো চোরের উপদ্রব হয়েছে। যেসব দিন নায়িকার শুটিং থাকে, পটললালকে নায়িকার জুতো পাহারা দিতে হয়। উঠতি নায়কের ট্যাক্সি ডেকে দিতে হয়। কোনো ট্যাক্সি আসতে চায় না, কারণ ট্যাক্সিওয়ালারা জানে মিটার উঠবার আগেই নায়কেরা টালিগঞ্জের মোড়ে নেমে যান, তারপর পাতাল রেল কিংবা মিনি বাসে চড়ে চলে যান। আরও অনেক রকম হাঙ্গামা আছে। প্রযোজকের শাশুড়ি ঠাকুরানী ডেন্টিস্টের কাছে দাঁত তুলতে যাবেন। পরিচালকের বান্ধবী পার্ক স্ট্রিটে চুল বব কাট করতে যাবেন। পটললাল ছাড়া কে সঙ্গে যাবে? মূল গল্পের মধ্যে প্রবেশের আগে অন্য একটি চরিত্রের কথা উল্লেখ করতেই হয়। এই ব্যক্তিটি হলেন ডাক্তার সহদেব সুখ। ভদ্রলোক কবি এবং হোমিওপ্যাথিক চিকিৎসক, সেই সঙ্গে শখের গোয়েন্দা। এই গল্পে তাঁর প্রবেশ গোয়েন্দা হিসাবেই। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ডাক্তার সহদেব সুখ মহাশয়ের আসল নাম হল নকুল শুকুল।
তিনি কেন নকুল শুকুল থেকে সহদেব সুখ হলেন সেটা যারা জানেন না তাদের অনুরোধ করি পটললালের পুরনো গল্পগুলি পড়ে দেখতে। এই ছোট গল্পে সেসব বিষয়ে পুনরালোচনার সুযোগ বা অবকাশ নেই। শুধু একটা কথা বলার আছে, যদিও একদা নিতান্ত পেশাগত কারণেই তার সঙ্গে পটললালের পরিচয় হয়েছিল, ডাক্তার সুখ এই ছন্ন ছাড়া কাণ্ডজ্ঞানহীন লোকটিকে বহুবার রক্ষা করেছেন। ডাক্তার সহদেব সুখ পটললালের একমাত্র সহায়। এবার শুরু করা যাক গল্পকথা। নিউ আলিপুরের এই অঞ্চলটা আজ দুপুরেই ঘুরে গেছেন পটললাল। এখন শেষ রাত। জীবনমুখী প্রোডাকশনসের ব্যানারে নতুন ছবি শরীর এক জ্বালা শুটিং শুরু হয়ে গেছে। সপ্তাহ দুয়েক আগে পটললালের গৃহিণী জুলেখা জানতে চেয়েছিলেন, ওগো, তোমাদের নতুন পালাটার নাম কি? পটললাল সরলভাবে বলেছিলেন, দুর্দান্ত নাম হয়েছে, শরীর এক জ্বালা। জুলেখা স্থূলাঙ্গিনী হলেও তার হাত পা খুব ভালো চলে। মুহূর্তের মধ্যে বাঁ হাতে পটললালের গালে একটা চপেটাঘাত করে কর্কশ কণ্ঠে বললেন, ফাজলামি করার জায়গা পাওনি? আসলে জুলেখা ভেবেছেন তিনি মোটা হয়ে তার শরীর যে মাটির জ্বালার মতো হয়ে গেছে তার স্বামী তাই নিয়ে তাকে পরিহাস করছেন। সেদিন পটললালের মহা হয়রানি হয়েছিল এ কথা বোঝাতে যে এ জ্বালা সে জ্বালা নয়, দুজনেরই ক অক্ষর গোমাংস। তা না হলে এ জ্বালায় যে একটা বফলা আছে সেটা বোঝাতে এবং বুঝতে পারলে ঝগড়া খুব একটা গড়াতো না। সে যা হোক, এই শরীর এক জ্বালা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে আছে যে গল্পের নায়িকা পরমাণু বিজ্ঞানের বিখ্যাত গবেষিকা এবং কলকাতা হাইকোর্টের নামজাদা ব্যারিস্টারের স্ত্রী একদিন শেষ রাতে ছবির নায়ক বাড়ির ড্রাইভারের সঙ্গে গৃহত্যাগ করবে। তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে, যেতে দাও গেল যারা, তুমি যেও না, তুমি যেও না। পটললালকে পরিচালক পাঠিয়েছেন এই দৃশ্যের লোকেশন যাচাই করতে। আজ দিনের বেলায় পাড়াটা ঘুরে দেখে গেছেন পটললাল। চিত্রনাট্যে যেমন বলা আছে তেমনই সব বড়লোকের বাড়ি। অবশ্য শুটিংয়ের সময় স্টুডিওর মধ্যে নানা রকম জোড়াতালি দিয়ে কারসাজি করে বাড়ির ভেতরটা তৈরি করা যাবে। তবে রাস্তায় শেষ রাতে একদিন আউটডোর শুটিং করতে হবে। সাজানো সংসার ফেলে সতীসাধ্যী পরমাণু গবেষিকার পালিয়ে যাওয়ার সময়ের দ্বিধা, সেই সঙ্গে MA পাস, MA গোল্ড মেডালিস্ট, কোনো কাজে না পেয়ে যে ড্রাইভার হয়েছে এমন নায়কের সবল বাহুবন্ধনে নিমজ্জিতা নায়িকার দ্বিধা মুক্তি, এরই পটভূমিকা শেষ রাতের উদাস নির্জন অভিজাত পল্লী, আন্দোলিত দেবদারু তরু, পিয়াল শাখার ফাঁকে আধফালি চাঁদ। এই সবের উপযুক্ত পরিবেশের অনুসন্ধানে আজ শেষ রাতে পটললাল এখানে এসেছেন। সন্ধ্যাবেলায় পরিচালকের বাড়ির বাইরের ঘরে সোফার ওপরে শুয়েছিলেন। রাত ৩টের সময় পরিচালকের গাড়ি এসে তাকে পুরনো আলিপুর আর নিউ আলিপুরের মধ্যবর্তী এই অভিজাত এলাকায় নামিয়ে দিয়ে গেছে। তাকে নামিয়ে দিয়েই গাড়ি ফিরে গেছে, কারণ পরিচালকের বাবা বাবুঘাটে গঙ্গা স্নানে যাবেন। এর মানে হলো পটললালকে এখন নিজের খরচায় বাড়ি ফিরতে হবে। তার বাড়ি তিলজলা পেরিয়ে, ট্যাক্সি ভাড়া তার কাছে নেই, বাস ট্রামেই যেতে হবে। তবে তার জন্য সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্য এই সময়ে ট্যাক্সিও পাওয়া যেত না। এসব পাড়ার রাস্তায় হেঁটেও আরাম। ফুটপাত তেমন ভাঙাচোরা নয়, তিলজলার গলির মতো নোংরা কাদা ভরা নয়। যদিও সময়টা বর্ষার মাঝামাঝি,
এখন আকাশে কোনো মেঘ নেই। শেষ রাতের তারা ঝলমল চন্দ্রনীল আকাশ, ঝিরঝির করে বাতাস বইছে। নিজের এলাকার পথঘাটের দুর্গতির কথা ভুলে অভিজাত পল্লীর শূন্য রাস্তায় পটললাল পদচারণা করতে লাগলেন। রাত ভোর হয়ে এসেছে। আশেপাশের দু একটা বাড়িতে ঘরে আলো জ্বলে উঠেছে। লোকেরা ঘুম থেকে ওঠা আরম্ভ করেছে। এ অঞ্চলের ধনবান গৃহকর্তারা অনেকেই একটু পরে মর্নিং ওয়াকে বেরোবেন, তারই প্রস্তুতি চলছে। নানা লোকের নানা রকম তদবির থাকে এইসব বৃহৎ ব্যক্তিদের কাছে, তাই এরা অন্ধকার থাকতে থাকতেই হাঁটতে বেরিয়ে যান। রোদ উঠবার আগেই বাড়ি ফিরে আসেন, যাতে ভ্রমণের সময় কেউ বিরক্ত না করে। এমন সময় ঘটাং করে একটা শব্দ হলো। সামনের বাড়ির সদরের লোহার গেটটা একজন নেপালি দারোয়ান খুলে দিল। সব নেপালি দারোয়ানই ছোটবেলায় কাঞ্চা, বড় হলে সে বাহাদুর। এই দারোয়ানের বয়স বেশি হয়নি, এখনও সে বাহাদুর হয়নি, কাঞ্চাই আছে। কাঞ্চা একটু ঘুম কাতুরে। সে সদর দরজাটা খুলে দিয়ে পাশেই আউট হাউসের ঘরের বারান্দায় চারপায়ার ওপর গিয়ে শুয়ে পড়ল। সুন্দর এই দোতলা বাড়ি শিল্পবিদ উদয় চৌধুরীর, যিনি কলকাতার শিল্পজগতে ইউসি নামে বিখ্যাত। তিনি প্রত্যহ সকালে এই সময়ে হাঁটতে বেরোন। তাকে যাতে ঘুম থেকে ডেকে তুলতে না হয় সাহেবকে, সেই জন্যে সে একটু আগেই ঘুম থেকে উঠে দরজা খুলে রাখে। কাঞ্চা অবশ্য জানে না যে আজ ইউসি বেড়াতে বেরোবেন না। কাল গভীর রাত পর্যন্ত ক্লাবে হই হুল্লোড় হয়েছে। তারপরে 8টার সময় এয়ারপোর্টে পৌঁছতে হবে দিল্লি যাওয়ার জন্যে। আজ ইউসি একেবারে সেই 7টায় বাড়ি থেকে বেরিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যাবেন। আজ হাঁটা নেই। এদিকে পটললাল সামনে গেট খোলা পেয়ে এবং কোনো বাধা না পেয়ে ভেতরে ঢুকে পড়েছেন। বাড়িতে ঢোকার সময় গেটের পাশে নেম প্লেটে দেখে নিয়েছেন লেখা আছে ইংরেজিতে ও বাংলায় ইউসি চৌধুরী, উদয়চাঁদ চৌধুরী। আউট হাউসের বারান্দায় কাঞ্চা অকাতরে ঘুমোচ্ছে। পটললাল সন্তর্পণে বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেলেন। কলকাতা শহরের তুলনায়, এমনকি নিউ আলিপুরের তুলনায়ও বাড়িটা বড়। সামনে এক ফালি ফুলের বাগান, বাড়ির পিছন দিকে একটা লন, সেখান দিয়ে ভিতর বাড়ির ছোট সিঁড়ি। সেই সিঁড়ির নিচেই একটা ঘরের দরজা খোলা, আলো জ্বলছে। আলোটা একটু আগে বাইরের গেট খোলার সময় কাঞ্চাই ঘরের দরজা খুলে জ্বালিয়ে দিয়ে গেছে। সিঁড়ির নিচে এই ছোট ঘরটা হলো ইউসির ড্রেসিং রুম। শেষ রাতে বাড়ির কাউকে বিরক্ত না করে রাত পোশাক এখানে ছেড়ে হাফ প্যান্ট, স্পোর্টস গেঞ্জি এবং পাওয়ার শু পায়ে দিয়ে প্রত্যহ ইউসি হাঁটতে বেরিয়ে যান। আবার হেঁটে ফিরে এসে এখানেই জামা প্যান্ট ছেড়ে ওপরে উঠে যান। আজ অবশ্য সেসব ঘটছে না, কিন্তু কোথাও কোনো বাধা না পেয়ে পটললাল সিঁড়ির নিচে এই ঘরে প্রবেশ করেছেন। প্রথমে পটললাল ভেবেছিলেন বাড়িটা একটু ঘুরে ফিরে দেখে নেবেন, সিনেমার সেট তৈরির সময় সুবিধে হবে। কিন্তু পটললালের নীতিবোধ খুব প্রখর নয়। আর তাছাড়া যারা পটললালের কোনো গল্প আগে পড়েছেন তারা জানেন পটললালের একটু হাত টানের অভ্যেস আছে। আজ একতলার খালি ঘরে ঢুকে মূল্যবান শার্ট এবং জুতো দেখে পটললাল লোভ সম্বরণ করতে পারলেন না। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে অত্যন্ত দ্রুত গতিতে ইউসির প্রাতঃ ভ্রমণের পোশাক তিনি পরে নিলেন। এই হতদরিদ্র টাউট এবং সফল শিল্পপতির শরীরের গড়নে খুব ফারাক নেই, পোশাক আশাক ভালোই ফিট করেছে। ঘর থেকে বেরিয়ে নিজের পুরনো জামা কাপড় ছেঁড়া হাওয়ায় চটি লনে ছুঁড়ে ফেলে দিয়ে পটললাল সদর গেট দিয়ে দ্রুত নিষ্ক্রান্ত হয়ে গেলেন। ঘুম ঘরে কাঞ্চা ভাবল সাহেব বুঝি বেরিয়ে গেলেন,
সে উঠে গিয়ে সদর দরজায় আবার তালা দিয়ে দিল। পটললাল মনের আনন্দে তার নবযৌবনের হিন্দি সিনেমার গানের কলি হম তুম একে কামড়ে মে অস্ফুট স্বরে গাইতে গাইতে মোড়ের দিকে এগোতে লাগলেন। এরকম একজোড়া শর্ট শার্ট পাওয়ার জুতো তার বহুকালের স্বপ্ন। পটললাল মোড়ের কাছে পৌঁছে দেখলেন একটি মারুতি ভ্যান খারাপ হয়ে গেছে। 4 জন লোক বনেট তুলে গাড়িটা সারানোর চেষ্টা করছে। পটললাল গাড়ির কাছে পৌঁছতেই একটা কাণ্ড ঘটল। যারা গাড়ি সারাচ্ছিল তাদের মধ্যে 3 জন হঠাৎ লাফ দিয়ে এসে পটললালকে জাপটিয়ে ধরল। পটললাল ঘটনার আকস্মিকতায় খুবই হকচকিয়ে গিয়েছিলেন, চেঁচাতে যাচ্ছিলেন। বিপদে পড়লে চেঁচানোয় এবং সম্ভব হলে দৌড়ে পালানোয় পটললালের অসীম দক্ষতা, কিন্তু আজ কোনোটাই কাজে লাগলো না। 2 জন তাকে জাপটে ধরেছে, আর 3য় জন তার মুখে এমনভাবে হাত চাপা দিয়েছে যে চেঁচানো অসম্ভব। আর নির্জন রাতের শূন্য রাস্তায় চেঁচিয়েই বা কী লাভ হতো। ইতিমধ্যে 4র্থ ব্যক্তি গাড়ির স্টিয়ারিংয়ে গিয়ে বসেছে। অন্য 3 জন পাঁজাকুলা করে পটললালকে মারুতি ভ্যানের সিটের পিছনের জায়গাটায় নিয়ে তুলেছে। ধস্তাধস্তি করার চেষ্টা নিষ্ফল জেনে পটললাল চুপচাপ থাকলেন। তিনি কিসে কি হলো কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ একজন তার নাকের কাছে হাসপাতালগন্ধি কী একটা আরক্ষিক্ত তুলো চেপে ধরতে পটললাল জ্ঞান হারালেন। পটললালের জ্ঞান হলো 18 ঘন্টা পরে, সেদিন রাত 10টায়। একটা প্রাণঢাকার ঘরে এক পাশে খুব টিমটিম করে একটা কেরোসিনের কুপি জ্বলছে। অন্য পাশে একটা ভাঙা চোরা অর্ধ অসমতল খাটের এক পাশে সমতল দিকটায় তিনি ভেড়া গদির ওপরে বালিশবিহীন শুয়ে আছেন। পটললাল প্রথমে ভেবেছিলেন এটা কোনো সিনেমার সেট, কিন্তু কিছু চিন্তা করার বা বুঝে ওঠার আগে তিনি আবার চেতনাহীন হয়ে গেলেন। পরদিন সকালে ঘুম ভাঙল, খিদেই পেট চোঁচো করছে। এরই মধ্যে তার মনে পড়ছে কারা যেন 2 গেলাস দুধ খাইয়েছিল কাল রাতে ঘুমের মধ্যে। এখনও ঝিমুনির ভাব আছে, তবু কোনো রকমে বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালেন পটললাল। দেয়াল ধরে ধরে এগিয়ে ঘরের বন্ধ দরজার দিকে এগোনোর চেষ্টা করলেন। দরজার ধারে পৌঁছনোর আগেই লাল লুঙ্গি পরা একজন ষণ্ডা মতন খালি গায়ে লোক বাইরে থেকে দরজা খুলে তার সামনে এসে দাঁড়ালো। লোকটি তাকে দেখে একটা নিমের দাঁতন আর গামছা তার হাতে দিয়ে তাকে সঙ্গে করে উঠোনে নামলো। উঠোনের এক পাশে একটা বাথরুমের মতো ঘেরাও দিয়ে রাখা জায়গা। ইঙ্গিত বুঝতে পেরে পটললাল সেখানে ঢুকে গেলেন। স্নান ইত্যাদি সেরে আবার নজরদারের সঙ্গে তার ঘরে ফিরলেন। কয়েকটা ঠান্ডা পুরি আর হালুয়া, সেই সঙ্গে দেহাতি লাল জিলিপি বড় বড় আকারের একটা শালপাতার ঠোঙায় নজরদার এগিয়ে দিতে পটললাল গোগ্রাসে গিলতে লাগলেন। ইতিমধ্যে পটললাল পুরো ব্যাপারটা মনে মনে ভেবে দেখেছেন। যে কোনো কারণেই হোক এখানে তাকে ধরে আনা হয়েছে। জায়গাটা সম্ভবত কোনো বন্ধ কয়লা খনির পরিত্যক্ত কুলি ব্যারাক। আসানসোল ধানবাদ অঞ্চলের এরকম নানা জায়গায় যাত্রা পার্টির সঙ্গে মিস জুলেখার তল্পিবাহক হিসাবে তাকে বহু ঘুরতে হয়েছে। সে যা হোক, পটললাল ভাবতে লাগলেন, হঠাৎ তাকে এভাবে ধরে এনে এত দূরে আটকে রাখার মানে কি? অবশ্য বেশিক্ষণ ভাবতে হলো না। একটু পরেই ক্রিম রঙের সাফারি স্যুট পরা সেলুলার ফোন হাতে এক ব্যক্তি এলেন। তাকে বললেন, গুড মর্নিং মিস্টার চৌধুরী। পটললাল বললেন, আমি চৌধুরী নই, আমার নাম পটললাল পাল। সাফারি স্যুট বাঁকা হাসি হেসে বললেন, নিজের নাম অস্বীকার করে কোনো লাভ নেই মিস্টার চৌধুরী। অনেক খোঁজখবর করেই আপনাকে ধরে আনা হয়েছে। এখন বেগরবাই করবেন না, বিপদ হবে।
চকিতে পটললালের মনে পড়ল যে বাড়ি থেকে বেরিয়ে তিনি এদের হাতে বন্দী হয়েছেন সে বাড়ির গেটে লেখা ছিল উদয় চৌধুরী। তার বুঝতে অসুবিধে হলো না উদয় চৌধুরী ভ্রমেই তাকে এখানে ধরে আনা হয়েছে। এই সময়ে সাফারি স্যুট তার হাতের ফোনটা পটললালকে এগিয়ে দিয়ে বললেন, আপনি বাসায় বলে দিন ভালো আছি, আর আজ বিকেলের মধ্যে নগদ 25 লক্ষ টাকা জোগাড় করে একটা স্যুটকেসের মধ্যে ভরে রাখতে বলে দিন। কোথা থেকে কিভাবে টাকাটা নেব সেটা পরে জানাচ্ছি। এরপর ধমকের সুরে সেই সাফারি স্যুট তাঁর দেহাতি বাংলায় বললেন, কোনো চালাকি করতে যাবেন না। বাসায় বলে দিন পুলিশে যেন খবর না পায়, তাহলে এখানে আপনাকে জ্যান্ত পুঁতে রেখে দেব। কোনো দিন কেউ খোঁজ পাবে না। চারদিকে পাহারা রাখা আছে, পালাতেও পারবেন না। সেলুলার ফোনটা হাতে নিতে নিতে পটললাল একবার ভাবলেন, এদের বলি আমি উদয় চৌধুরী নই, আমি পটললাল পাল। আমার স্ত্রীর 25 লাখ টাকা নেই, 25 টাকাও আছে কিনা সন্দেহ, আর আমার নিজেরও 25 টাকা নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমার বাড়ির ফোন বিল দেওয়া হয়নি বলে গত মাসে কেটে দিয়েছে। এরকম দুরূহ অবস্থায় পটললাল কখনো পড়েননি, একেবারে জীবন মৃত্যুর মুখোমুখি। কিন্তু পেটের দায়ে তাকে সারা জীবন বিস্তর ঝুট ঝামেলার সম্মুখীন হতে হয়েছে এবং সেসব কেটে বেরিয়েও এসেছেন। এবারেও বেরোতে হবে। তবে আমি উদয় চৌধুরী নই এ কথা এদের এখন বোঝানো যাবে না। পটললাল চিন্তা করতে লাগলেন, একটু খোঁজ খবর করলেই এরা সেটা ধরতে পারবে। ততক্ষণ পর্যন্ত কোনোভাবে আত্মরক্ষা করতে হবে। ফোন হাতে ধরে পটললাল নিঃস্রূপ হয়ে বসে আছেন দেখে সাফারি স্যুট এবার খেঁকিয়ে উঠল, কি হলো, জলদি করুন। পটললাল ধমক খেয়ে একটু থতমত হয়ে গেলেন। তারপর বললেন, দেখুন, বাড়িতে ফোন করে লাভ নেই, আমার বাড়ি থেকে 25 লাখ টাকা জোগাড় করতে পারবেন না। সাফারি স্যুট ভুরু কুঁচকিয়ে বললেন, তাহলে? পটললাল বললেন, যদি অনুমতি করেন আমি একটু আলাদাভাবে চেষ্টা করি। সাফারি স্যুট একটু চিন্তা করলেন, তারপর বললেন, চেষ্টা করতে পারেন, এদিক ওদিক করতে যাবেন না। গোলমাল হলে বড় সাহেব আপনার আমার দুজনারই হাইট 6 ইঞ্চি ছোট করে দেবেন। পটললাল অবাক হয়ে বললেন, 6 ইঞ্চি ব্যাপারটা কি? গলা কেটে ফেললে হাইট 6 ইঞ্চি ছোট হয়ে যায়, জানেন না? সাফারি স্যুট অবাক হয়ে যায় পটললালের অজ্ঞতায়। আজ সকালে চেম্বারে রোগীর ভিড় একটু কম। ডাক্তার সহদেব সুখ রোগী দেখার ফাঁকে ফাঁকে কবিতা লিখছিলেন, একটু হালকা ধরনের কবিতা। কনের পিসি বরের মাসি, সারা বছর সর্দি কাশি। বরের মাসি কনের পিসি, ওষুধ খায় শিশি শিশি। এমন সময় ফোনটা এলো। ডাক্তারবাবু, আমি পটললাল বলছি। সহদেব ডাক্তার বললেন, আরে পটলবাবু, কোথা থেকে বলছেন? পটলবাবু বললেন, সেটাই জানি না। সহদেব বললেন, কি ব্যাপার বলুন। পটললাল বললেন, আমায় বন্দি করে রাখা হয়েছে, 25 লাখ টাকা মুক্তিপণ না দিলে এরা ছাড়বে না। তারপর একবার সাফারি স্যুটের দিকে তাকিয়ে বললেন, এরা অবশ্য এখনো পর্যন্ত আমার ওপর কোনো অত্যাচার করেনি। ডাক্তার সহদেব অত্যন্ত মনোযোগ দিয়ে পটললালের কাছে পুরো বৃত্তান্ত শুনলেন। হঠাৎ পটললাল বললেন, এখন ছেড়ে দিচ্ছি। ফোনটা কেটে গেল। দুটো জিনিস ডাক্তার সুখকে স্ট্রাইক করেছে। প্রথমটি তার নিজের ব্যাপার। গোপনে তিনি একটা নতুন ওষুধ চালু করেছেন, হোমিওপ্যাথিক ক্লোরোফর্ম জাতীয় তরল ওষুধ। রুমালে ঢেলে একবার শুকলে ঘুম ঘুম ভাব আসবে, ঘুমের ট্যাবলেট খেলে কিংবা অল্প মদ খেলে যেমন হয়।
কবি স্বভাব এবং স্বভাব কবি সহদেব ওষুধটার নাম দিয়েছেন সম্মুখে শান্তি পাড়াবার। ওষুধের শিশির গায়ে লাল কালিতে ছাপার হরফে লেখা থাকে, 2 বার 4 বার নয়, মাত্র 1 বার, তা না হলে একেবারে শান্তি পাড়াবার। দ্বিতীয় যে ঘটনা সহদেববাবুকে ভাবাচ্ছে সেটা হলো আজকের সকালবেলায় খবরের কাগজের 2টি সংবাদ। প্রথম সংবাদটি প্রথম পৃষ্ঠায় গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, অজ্ঞাত পরিচয় প্রাতঃ ভ্রমণকারী অপহৃত। সংবাদপত্রের ভাষায়, গতকাল ভোররাতে চিত্রতারকা রমলা দেবী যখন তার দেহরক্ষকের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, তিনি দূর থেকে দেখেন যে মর্নিং ওয়াকের পোশাক পরিহিত এক ব্যক্তিকে জোর করে একটি মারুতি ভ্যানে তুলে নিচ্ছে। অপহৃত ব্যক্তিকে অত দূর থেকে তার কেমন চেনা চেনা মনে হয়, কিন্তু ঠিক চিনতে পারেননি। সংবাদটি অবশ্য আরও বড় করে ফেনিয়ে ফাঁপিয়ে লেখা, কিন্তু সংবাদের সারমর্মটি সহদেববাবুকে বেশ ভাবিত করল। এছাড়াও 6ষ্ঠ পৃষ্ঠায় একেবারে নিচের দিকে একটি ক্ষুদ্র সংবাদ আছে, আলিপুরে ছিঁচকে চোরের উৎপাত। কে বা কাহারা বিখ্যাত শিল্পপতি উদয় চৌধুরীর বাসভবনে কাল রাতে প্রবেশ করে তার মূল্যবান স্পোর্ট শর্ট, ব্যাবিটো শার্ট এবং পাওয়ার জুতো জোড়া নিয়ে পালিয়েছে। চৌধুরী সাহেব এখন দিল্লিতে। তার বাড়িতে অন্য কারণে যোগাযোগ করা হলে তার স্ত্রী এই খবরটি জানান। পটললালের অপহরণের সঙ্গে এই ঘটনাগুলো জড়িয়ে 2 2 4 মেলাতে লাগলেন তীক্ষ্ণদী সহদেব ডাক্তার। 2 2 সব সময়ে যে 4 হয় না, বহু সময়েই 2 হয়। শিবরাম চক্রবর্তীর এই উপপাদ্যটিও জানা আছে সহদেববাবুর। এর মধ্যে আরেকটা ব্যাপার দাঁড়িয়েছে ঠিক পরশুদিন। তার এক পুরনো রোগী ঝরিয়ার আতঙ্ক গর্জন প্রসাদ রাতে ঘুম হচ্ছে না বলে তার কাছ থেকে এক শিশি সম্মুখে শান্তি পাড়াবার নিয়ে গেছে। গর্জন প্রসাদ হেঁচকির রোগী, সদা সর্বদা তার হেঁচকি ওঠে, রাতে হেঁচকির জন্যে ঘুম হয় না। 3টে ব্যাপার পটলবাবুর কাছ থেকে জানতে হবে, এই রকম ভাবছেন সহদেব ডাক্তার। এমন সময় আবার ফোন এলো পটললালের। সাফারি শ্যুটের বড় সাহেব এসেছে। বড় সাহেবের পরনে খাদির আলিগড়ি পাজামা, হাঁটুঝুল পাঞ্জাবি, সুগন্ধি পান চিবোচ্ছেন আর হেঁচকি তুলছেন। পটললালকে দেখে বড় সাহেবের একটু খটকা লাগলো। এই ছিঁচকে চেহারার লোকটা বিখ্যাত শিল্পপতি উদয় চৌধুরী। এর হালচাল দেখে তো একে বিশাল শিল্পপতি বলে মনে হয় না। রূপোর কৌটো থেকে আরেকটা পান বের করে মুখে পুরে বড় সাহেব হাত জোর করে পটললালকে নমস্কার করলেন। তারপর বললেন, সুপ্রভাত চৌধুরী জি, आपको बहुत तकलीफ হলো, আর একটা কাম বাকি। এবার ফোন করে বলে দিন একটা রেশন ব্যাগের মধ্যে টাকাটা ভরে আজ সন্ধ্যা 6টার সময় রেডি রাখতে। কোথায় কাকে কিভাবে দিতে হবে সেটা পরে বলছি। বাধ্য বালকের মতো পটললাল আবার ডাক্তার সহদেব সুখকে ফোন করলেন। সঙ্গে সঙ্গে সহদেববাবুকে পাওয়া গেল। পটললাল তাকে বললেন, পুরো 25 লাখ টাকা আজ সন্ধ্যা 6টার সময় দিতে হবে। সহদেব ডাক্তার বললেন, সে দেখা যাবে, তার আগে আপনি আমার 3টি প্রশ্নের জবাব দিন। যদি 3টি প্রশ্নের জবাবই হ্যাঁ হয় তবে বেশি কথা না বলে শুধু একবার হ্যাঁ বলবেন। পটল বললেন, প্রশ্ন 3টে বলুন। সহদেব ডাক্তার বললেন, 1 নম্বর প্রশ্ন হলো, এরা কি আপনাকে শেষ রাতে আলিপুরের রাস্তা থেকে ধরেছে? প্রশ্ন নম্বর 2 হলো, তখন কি আপনার পরনে শর্ট, শার্ট ইত্যাদি ভ্রমণকারীর পোশাক ছিল এবং সে পোশাক কি আপনি আশেপাশের কোনো বাড়ি থেকে সংগ্রহ করেছিলেন?
আমার তৃতীয় ও শেষ প্রশ্ন, আপনাকে গাড়িতে তুলে আপনার নাকে কি ঘিয়ের সঙ্গে ফিনাইল আর রসুনের রস মেশালে যেরকম গন্ধ হতে পারে সেই রকম গন্ধ শুকিয়েছিল? পটললাল বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ। সহদেব ডাক্তার বললেন, 3 বার হ্যাঁ না বলে একবার বললেই হতো। সে যা হোক, আপনার সামনে কি কোনো লিডার চেহারার লোক পান খাচ্ছে আর হেঁচকি তুলছে? যদি তাই হয় তাকে ফোনটা দিয়ে বলুন করিয়ার ডাক্তার সুখ কথা বলবেন। স্তম্ভিত পটললাল বড় সাহেবের হাতে ফোনটা তুলে দিয়ে বললেন, করিয়ার ডাক্তার সহদেব সুখ কথা বলবেন। বড় সাহেব সঙ্গে সঙ্গে টেলিফোনটা নিয়ে রাম রাম ডক্টরজি বলে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললেন। পটললাল বহাল তবিয়েতে ফিরে এসেছেন। বড় সাহেব লোক খারাপ নন। অকারণ হেনস্থা বাবদ তিনি পটললালকে 500 টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। সেই টাকা দিয়ে হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামার পর ব্রিজের পাশ থেকে 300 টাকা দিয়ে 1.5 কেজি ইলিশ মাছ নিয়ে বাড়ি এসেছেন। মিস জুলেখা এতই খুশি হয়েছেন, পটললাল 2 দিন কোথায় ছিলেন তাও জানতে চাইলেন না। পটললালকে যদি আপনারা কেউ চাক্ষুষ দেখতে চান, যে কোনো দিন সকালবেলা তিলজলা চলে যাবেন। তপসিয়ামুখী কর্দমাক্ত গলিপথে যে ব্যক্তিকে দামি শর্ট শার্ট পরে পাওয়ার শু পায়ে মাতব্বরি চালে হাঁটতে দেখবেন, তিনি পটললাল পাল। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।